ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে। ধন্যবাদ। এই ব্যাপারে কথাবার্তা চলছে, এখন কোন কনক্লুসিভ কিছু হয়নি, কনক্লুসিভ কিছু হয়নি, কিছু বলার মতো আপনাদের নাই, পরিস্থিতি এখনো হয়। আমি করতে চাই যখন টিম হয়, আমাদের চিফ কোচ অনন্দিত বর্মা, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই আমার শিষ্য, তারাও আন্তর্জাতিক সি পাস। তখন আমি চিফ কোচকে বললাম যে টাইম তো অনেক আছে, তোমার অনেক দিন আগে থেকে তোমাদের শুরু হয়ে গেছে, এক কাজ করি, তুমি আমাকে যদি বলো কি বলে আপনি একটু করে দিন না, মানে আমি 10 দিন 7 দিন তোমাদের কন্ডিশনটা আমি করে দেবো। হ্যাঁ, ঠিক 7 দিন আমি কন্ডিশনটা করে দিয়েছি, টিম ওদের ছেড়ে গেছি 10 ডেজ না, ম্যাক্সিমাম 7 ডেজ আমার একটা কন্ডিশনিং এক্সপার্ট ছিল, ওটা আমি টিমকে করে দিয়েছি যাতে ব্যথাটা না পায়, যা জানি জ্ঞান যতটুকু আছে ওগুলো অ্যাপ্লাই করে দিয়েছে। স্পিড এন্ডুরেন্স বলুন, হ্যাঁ, ফিটনেস লেভেল, ফ্লেক্সিবিলিটি বলুন, হ্যাঁ, এইসব জিনিস আছে কত দিয়ে আমাদের ফর্মুলা, ওটা আমি ওকে করে দিয়েছি। ও একটু সাপোর্ট পেয়েছে, না আমাকে ফিটনেস লেভেলটা করতে হবে না, টেকনিক্যাল ব্যাপারটাতে বেশি জানে, ওরা সি পাস করেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এমএস করেছি 83-তে, তা এখন সি এর সাথে 83 তো ফুটবলের মিলবি না কিছু, সেটা আমিও জানি। সুতরাং সেদিকে আমি আমার কোচ যথেষ্ট ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, বাকিগুলি সে তো ওরাই করছে। 7 দিনটা আমি করেছি, আমি 7 দিনটা আমাদের নিয়ম আছে, ওই পারমিশন অফ দ্য চিফ কোচ, আমরা এমনি যাই না মাঠে। না, মাঠে কোনো যায় যে কোনো টিম যে কোনো দিন যদি কোচ সাহায্য চায়, অনেক অনেক নাম বলবো, অনেক কোচ আমার বাড়িতে আসে নিয়ে যায়। এখনো বড় বড় টিম, চ্যাম্পিয়ন টিম বহুত কোচ, এগুলি বলা যাবে না, বলা গেলে আমার একটা ডিসপুট হয়ে যাবে, আর এই বিমত করছে। অনেক কোচ আমার বাড়িতেও যায়, ওদের বিপক্ষের টিম আমার বাড়িতে গেছে। তো কেউ যে আমরা একটা ডাক্তার যদি একটা টিমতে চলে যায়, আরেক ডাক্তার সাথে ওই ডাক্তার আবার যাবে, ছেড়ে দিলেও যাবে, শুধু আমাদের দায়িত্ব এটাই, আমি যতটুকু সাহায্য করে দেয় একটা ফিটনেস লেভেলটা ঠিক থাকে। আশা করি ফিটনেস লেভেল ভালোই হয়েছে, এখন টেকনিক্যাল ব্যাপারটা যতটুকু খেলতে পারে, সবটা তো মাঠে নিয়ে ব্যাপারটা করতে হয়। আজকে ব্লাডমাউথ ক্লাবের ফ্ল্যাগ প্রেস কনফারেন্স, একটু আগেই জার্সি আমরা আমাদের ক্লাবের খেলোয়াড়দের জন্য যিনি স্পন্সর করেছেন প্রসেনজিৎ সরকার, এবি কনস্ট্রাকশন ফ্যাকশন, এইমাত্র অনুষ্ঠান হয়ে গেল। ফ্যাকশন আরেকটা, একটা হচ্ছে এবি কনস্ট্রাকশন প্রসেনজিৎ সরকার, দ্বিতীয় জন হচ্ছেন ফ্যাকশন। আপনারা জানেন ব্লাডমাউথ ক্লাবের 1978 শুরু হয়েছে আমাদের ব্লাডমাউথ ক্লাবের এই এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করে আসছি, এবং আপনারা জেনে খুশি হবেন প্রথম বছরই এই ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্জন করে। আপনারা আরো খুশি হবেন যে সেই সময় এই ফুটবল টিমের কোচ ছিলাম আমি, এবং তখন থেকে এই যাত্রা শুরু হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন ব্লাডমাউথ ক্লাবের
ভাইস প্রেসিডেন্ট শেখর দত্ত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উত্তম দত্ত, এবং বাদিকে আছেন দিলীপ সেনগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট ব্লাডমোহন ক্লাব। আমাদের আপনারা এও জানেন ব্লাডমোহন ক্লাব ফুটবল খেলে শুধু ক্লাবের চ্যাম্পিয়নশিপের জন্য নয়, দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা যথেষ্টভাবে চেষ্টা করে আসছি। বেশ কয়েকবার আমরা কয়েকবার আমরা ব্লাডমোহন ক্লাব চন্দ্রমোহন লিগ চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছি, এবং এই ক্লাবের বৈশিষ্ট্য দর্শকদের ভালো খেলা উপহার দেওয়া, সাথে সাথে চ্যাম্পিয়নশিপের অর্জন করে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্লাবে গঠন করেছি এবং ক্লাবের খেলোয়াড়দের আমরা বাছাই করেছি এবং কোচিং শুরু হয়ে গেছে আমাদের ক্লাবে। আমাদের ক্লাবের এই বছর কোচ হচ্ছেন ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক খেলোয়াড়, ব্রোঞ্জ পদক পেয়েছিল ইন্টারন্যাশনাল ফুটবল কম্পিটিশন স্কুল লেভেলে কর্ণেন্দু দেববর্মা। অ্যাসিস্ট্যান্ট কোচ বিদু মজুমদার, লালমোহনের এককালে বিখ্যাত খেলোয়াড় ছিলেন উনি, এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন, উনিও আন্তর্জাতিক পর্যায়ের গোলকিপার ছিলেন এবং আন্তর্জাতিক ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, কানাই যাদব। এই তিনজন আমাদের ক্লাবকে কোচিং করাচ্ছেন। এই ক্লাবে আপনারা পেয়ে গেছেন 7 জন প্লেয়ার মণিপুর থেকে আমাদের ক্লাবে আছে এই বছর, 7 প্লেয়ার ফ্রম মণিপুর, 3 জন প্লেয়ার কামিং ফ্রম কলকাতা, 3 জন কলকাতা থেকে আমাদের এখানে এই বছর খেলবে আমাদের ব্লাডমোহনের পক্ষে। 6 জন প্লেয়ার কেরালা থেকে আমাদের এখানে এসছে এই বছর। এই 6 জন প্লেয়ার আমাদের এই বছর ব্লাডমোহন ক্লাবে ও ডিসপ্লেনে ওদের আপনারা খেলা দেখতে পাবেন। 7 জন প্লেয়ার ফ্রম আগরতলা, লোকাল প্লেয়ার 7 জন, আর নিজে যেটা আছে সেটাতে 7 জন ত্রিপুরার যারা খুব ভালো প্লেয়ার তারা আমাদের ক্লাবে এই বছর অংশগ্রহণ করবে। টিমের এই বছরের বাজেট অ্যাপ্রক্সিমেট 35 লাখ আমাদের এই বছরের বাজেট, এবং প্লেয়ার যে লিস্ট আপনাদের কাছে পেয়েছেন নামগুলি আছে, আমি আবার করে দিচ্ছি। বিশাল বিজয় কেরালা, স্বরাজ দাস কলকাতা, আসিফ আলী মোল্লা কলকাতা, প্রাঞ্জবান সিংহা মণিপুর, কুমার সত্যম ঘোষ লোকেল, স্বরাজ মিতলে মণিপুর, অর্চনা জমাতিয়া লোকেল, স্টিভেন পাল ডারলং লোকেল, চম্পাহামুং সিংহাম মণিপুর, পিটার সিং মণিপুর, দক্ষিণেশ্বর সিংহা মণিপুর, মোহাম্মদ রাজ কেরালা, তাসনু কেরালা, অবনব কেরালা, মিলান সিং মণিপুর, ভার কদম কেরালা, তামান কেরালা, জাভেদ দারলং লোকেল, প্রীতম সরকার লোকেল, ডেভিড রিয়াং লোকেল। এ হচ্ছে টোটাল 20 জন প্লেয়ার। আমাদের ক্যাপ্টেন আমাদেরটা বিকালবেলা যে মিটিং হবে ক্লাব মিটিং এ, ওইখানে ওইটা বিকালবেলা আপনার ক্লাব মিটিং এ বিকালবেলা এটা অ্যানাউন্স করা হবে, জানিয়ে হবে আপনাদের সাথে সাথে। একদম যে এটা 5 মিনিট প্লেয়াররা বসবে, সেখানে বসে এটা আমরা ঠিক করবো, করে সাথে সাথে আপনাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নামটা জানিয়ে দেবো আপনাদের বিকালবেলার দিকে। হয়তো পেয়ে যাবেন, মানে আপনাদের সময় মতো পাবেন। এটা এতটুকু আপনারা চিন্তা করবো, আমরা আজকে দিয়ে দেবো। এবং আমরা আশা করি এই বছর দর্শকরা আমাদের খেলা দেখে উপভোগ করতে পারবেন, এবং আমরা এও আশা করি চ্যাম্পিয়নশিপের জন্যই আমরা টিম গঠন করেছি, এবং তার জন্য আমাদের টিম যথেষ্ট চেষ্টা করছে। ওদের ভবিষ্যতে গত বছর যেভাবে, তার আগের বছর আমরা যেভাবে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছি, আপনারা উৎসাহ দেবেন যাতে আমাদের টিম ভালো খেলতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আপনাদের এরপরে কিছু বক্তব্য থাকলে এই টিমের উপরে বলতে পারেন। কিছুদিন আগে ক্লাবের পক্ষ থেকে টিএফএর বিরুদ্ধে কাজকর্মের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ তোলা হয়েছিল, সহকারে অনেক কিছু। এটির ব্যাপারে আপনারা কত উত্তর পাইছেন টিএফএর থেকে?
আমরা টিএফএ কে জানি, আমরা টিএফএ কে চিঠি দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, এবং সুতরাং মানে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনও চিঠি দেওয়া হয়েছে, এবং যথাযথ চিঠি ওরা যে নিয়েছে তার জন্য আমরা বলেছিলাম যে এটা তোমরা দেখো, এটা আন্তর্জাতিক পর্যায়ে খেলা, একটা খেলোয়াড় তৈরি হতে দীর্ঘ 10-12 বছর লাগে, বুঝলেন, এবং তার জন্য আমরা চিঠি দিয়েছি। এখন তো আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে ওটা আমরা চিঠি দিয়ে দিচ্ছি অলরেডি, ওটার থেকে উত্তর এখন আসেনি। টিএফএ তে আমরা দুরকম বিষয়ে, আপনি কোনটা জিজ্ঞেস করছেন? একটা হলো আমরা গভর্নিং বডি তখন আমাদের ক্লাব থেকে একটা সাজেশন এবং টিএফএ এর কাজ নিয়ে একটা চিঠি দিয়েছিলেন। তো ওটার এখন পর্যন্ত কোনো পজিটিভ রিপ্লাই হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, এটা প্লেয়ার নিয়ে সমস্যা হচ্ছিল। প্লেয়ার নিয়ে যে সমস্যাটা, ওটাও টিএফএ প্লেয়ারটাকে, আমাদের রাজ্যের প্লেয়ার, খুব নামী প্লেয়ার, তাকে সাসপেন্ড করেছে। ওই ক্লাব, যে ক্লাবে খেলতো ওই ক্লাবও সাসপেন্ড করেছে, টিএফএও সাসপেন্ড করেছে। তো এটাকে আমরা প্রতিবাদ করে সর্বস্তরেই রেখেছি। এইটুকুই আছে বিষয়টা। অভিযোগ যে করেছেন কতগুলো বিষয় নিয়ে আছে, ক্রিকেট খেলে দেরি হয়েছে গত বছর আকর্ষণে, এটা নিয়ে এইগুলো নিয়ে বিশেষ কিছু কিছু রেকটিফাই করবে বলেছে। ভার্বিলি বলেছে। তো এই বিষয় নিয়ে এখনো পরিষ্কার কোনো বলার মতো আমাদের কিছু নেই। এটা জানানো হয়েছে, যা ওরা যা বলেছে, ওই ধরনের ওদের যা বলা হয়েছে, তাদের উত্তর কি আপনারা সন্তুষ্ট নেই? এফএসি আপনারা উত্তর দিয়েছে, আপনারা সন্তুষ্ট নেই? কারা? আপনারা তো একটা অভিযোগ করেছেন যে গত বছর নমস্কার জানাচ্ছি। অর্থাৎ 915 প্লাস আমাদের 700, 1615 জন টোটাল টিচার, 9 নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন। এবং দপ্তরের যা আরআর রয়েছে, সেই আরআর মোতাবেক এই এটা খুব শীঘ্রই ছাড়া হবে। এটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং স্ক্রুটিনি চলছে, শেষ পর্যায়ে রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সেগুলো ছাড়ার ব্যবস্থা করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ এই সাংবাদিক বৈঠকে আজ যে ক্যাবিনেট মিটিং শেষ সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে। সে বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 6 মেডিকেল অফিসার ডেন্টাল গ্রুপ 4 আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন 6 জন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর 6 জন মেডিকেল অফিসার, সেটা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। আমাদের শিক্ষা দপ্তর, সাংবাদিক বন্ধুরা
সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11 এবং 12 এর জন্য নিয়োগ করা হবে সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীনে। আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের, এবং তার জন্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুন ভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য। টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে 50% মার্কস পোস্ট গ্রাজুয়েশনে সেখানে থাকতে হবে এবং বিএড অবশ্যই সেখানে থাকতে হবে, ম্যান্ডেটরি। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে। টিআরবিটি সেটা নিয়োগ করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আজকের ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 700 নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার on fixed pay basis under the Directorate of Secondary Education. আমাদের 700 জিটি গ্রাজুয়েট টিচার ক্লাস 9 এবং 10 এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যে আধার রয়েছে সেই আধার মোতাবেক এই 700 টিচার নিয়োগ করা হবে। রাজ্যের ক্লাস 9 নবম স্ট্যান্ডার্ড এবং 10ম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং 700 আমাদের গ্রাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 915 প্লাস আমাদের 700, 1615 জন টোটাল টিচার জিটি এবং পিজি সেখানে নিয়োগ করা হবে, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার। সেটাও শিক্ষা দপ্তরের অধীন। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট 37খানা পোস্ট, এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, টোটাল 37খানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির জন্য নিয়োগ করা হবে। এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে, রাজ্য সরকার সেটা করবে না। ল ইউনিভার্সিটি নিজস্ব আরআর এর মাধ্যমে, রিক্রুটমেন্ট রুলস এর মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে, যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত। উচ্চশিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য 37খানা পোস্ট বিভিন্ন পদে, 915খানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্রাজুয়েট টিচার, 700 গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের 6খানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। আজকের ক্যাবিনেট মিটিং এ এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন।
आज टोटल इनके डिपार्टमेंट में टोटल कितने रिक्रूटमेंट आपने किए टोटल? आप एजुकेशन डिपार्टमेंट में शिक्षा दफ्तर के अधीन 915 हमारे पीजीटी पोस्ट ग्रेजुएट टीचर, 700 ग्रेजुएट टीचर लिया जाएगा। आज के कैबिनेट मीटिंग में बैठक में माननीय मुख्यमंत्री जी की उपस्थिति में ये सिद्धांत लिया गया है और उसके साथ 37 हमारे जो बहुत सारे पोस्ट में हमारे यहाँ पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा और 6 मेडिकल ऑफिसर डेंटल हेल्थ एंड फैमिली वेलफेयर स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये दिया जाएगा। 915 प्लस 700 1615 प्लस 6 यूनिवर्सिटी के अधीन ये सब सिद्धांत आज लिया गया है। रिक्रूटमेंट टीपीएससी, टीआरबीटी और लॉ यूनिवर्सिटी ये सब मिलके ये सब रिक्रूटमेंट को अंजाम देंगे। थैंक यू। পুরো পুলিশের যে এক্সিকিউটিভ যে পদগুলো সেই বিষয়ে কি কোনো আলোচনা হবে? আউটপোস্ট ইনভেস্টিগেট করে গেছে পড়াশোনা হয়েছে না না হতো না খারাপ খারাপ তো হ্যাঁ সাইকেলটা কই আরে সাইকেল তো লয়ে গেছে এরপরে কি আমরা আজকে সকালে আমরা যখন ঘুম থেকে 5টার সময় উঠলাম তখন দেখি আমার মেন গেটটা খোলা। গেটের সামনে আসার পর দেখলাম তালাটা ভাঙা। তো আশ্চর্য, তালা ভাঙলো কীভাবে? তারপর বারান্দার দিকে যখন নজর গেল তখন দেখি আমার সুপার স্প্লেন্ডার কালো রঙের বাইক, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে TR01N5025। এই বাইক আর তার সঙ্গে একটা হারকুলিস ক্যাপ্টেন বিরাট সাইকেল নেই। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে যখন বেরিয়ে গেট অবধি গেলাম তখন দেখলাম গেটের মধ্যে বাইকের চাকার একটা দাগ। এটা ফলো করলাম। ইমিডিয়েটলি খোয়াই পিএসের যে ওসি সুবীর মালাকার স্যার, ওনাকে ওভার টেলিফোন আমরা ইনফর্ম করি। তারপর খোয়াই আউটপোস্ট থেকে রঞ্জিত সরকার উনি ওনার টিম নিয়ে টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করে গেছেন। কারো সন্দেহ হয়নি আপনারা? যেহেতু সময়টা আনুমানিক 3টা থেকে 4টার মধ্যে, এক্স্যাক্টলি আপাতত সন্দেহের নজরও কেউ নেই। ঠিক আছে, আপনার নামটা? সুব্রত বণিক। কোন জায়গাতে এটা বাড়ি? এটা চরগুন্তি কালীবাড়ি, সুভাষপাট কালী মন্দিরের পেছনে। আমার না বাদে যাবেন আচ্ছা ওই সাথে করে
12টা থেকে বলছে মা শুতে ভালো লাগে না, আমার শুতে দেখতে ঘাম মানে ঘাম পেতেছে আর বমি ভাব হইতেছে, মাথা ঘোরা খনেকো মাথা ঘোরা খনেকো গাড় ব্যথা করা। আমি ঠিক আছে বাইক চল, আমার মানে বাবা হইতেছিল কালকে আমার বাবার তো বাবা মারা গেছে, কালকে গেছে কাজ আর কি, তো দাদু বাড়ি থাকে, আমি তো ডিউটি করি, ওকে নাইট অফ করে আমি বাইক দিয়েছি, আমি লইয়া মাছকে আমার 2 দিন থাকবো মাঝে। তারপরে বলছে মা বাড়ি যাবো, চলো লইয়া যাবো, বাড়িতে এসে লইয়া আইছি। আনার পরে সঙ্গে সঙ্গে গড়াইয়া একবার মানে খাটো শোয়, একবার নিচে বয়, একবার উপরে উঠে, মানে সত্যি তানে অস্তিত্ব করতেছে, এবার বমি করছে। বমি করার সঙ্গে সঙ্গে আমার বমির ট্যাবলেট আসছে, আমি দিচ্ছি একটা ট্যাবলেট দিচ্ছি, খাইছে, খাই করতেন পরে একটু কম, এরপরে মা আবার করছে, এরপরে আমি ওয়ারেস দিছি, ওয়ারেস খাওয়ার পরে করতে সময় আবার করছে। পয়সা মা আমি গেলাম বুকটা বেদনা, বুকটা ধরো ঘাটটা করে বেদনা করে, ও মানে প্রচণ্ড ঘামতেছে, ঘামটা যে এমন মানে ফ্রিজের বরফের থেকে ঠান্ডা এমন ঘাম আর কি। এরপর আমি বাইরে করছি, বাইরে যাই তুই কাজ করবো না রেখে তুই জীবিত আমি করছি, জীবিত আনছি তো মনে বল যে 4টা 7:30 বাজে জীবিত নিয়ে আসছি গতকালকে। হ্যাঁ বিকালবেলা জীবিত নিয়ে আসছি, তোমার ইমার্জেন্সিটা আনছি, ইন্সিপালকে দেখতে দেখে করছে ইঞ্জেকশন দিছে, অনডেমাটি ইঞ্জেকশন দিছে, 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে কইছে ঠিক আছে আপনি মেডিসিনের ফিজিশিয়ান নিয়ে যান, ফিজিশিয়ান তারা দেখবো, আমি ঠিক আছে মেডিসিনে গেলাম, তারা দেখছে ডাক্তার দেখেছে না সব ভালো আছে, এসিসিতে করছে মানে হার্টে কোনো সমস্যা ভালো, আমি ওষুধ নিয়ে নিটি নিয়ে খাওয়ার ওষুধ দিচ্ছে, সঙ্গে ওষুধ কিনা লয়ে বাইক দিয়েছি, বাইক ওষুধ কিনা নিয়েছি, আমি কিছুক্ষণটা খাও আগে, এরপরে বাইক হচ্ছে তুই কাজ খাওয়া, হ্যাঁ মাথা গরুনটা খাওয়া, মাথা দুটো মাথা গরুনটাকে খাওয়া, মাথা গরুন ট্যাবলেটটা খাওয়াইছি, ঘুমের ট্যাবলেটটা খাওয়াইছি, খাওয়ার পরে কিছু সময় একটু রিল্যাক্স মানে ভালো, কতক্ষণ পরে আবার বমি করছে। এবার মা খিদা লাগছে, খিদা খাই বাথরুম ভাত রান্না করে সিদ্ধ ভাত ডাল সিদ্ধ খাইব বয়াইছি, তারপরে মা বেশি খিদা লাগছে, আমার ম্যাগি বানাই দো না, দিয়েছি একটু ম্যাগি বানা অল্প সিদ্ধ, ম্যাগিটা খাওয়া 5 মিনিট পরে আবার বমি করছে। বমি করছে, আমি না আমি আর থাকতে না, কোনো ড্রাইভারটা নামাইছি, নামা সারা 11টা বাজে, আমি 11টার সময় বাজে লগে লগে আমি রেডি হেরোডিতে ডেস্টোস পিনছে, রেডি হয়েছে মা যাবি খাওয়া যাবো জীবিত যাবো চলো, রেডি হয়ে 2টা থেকে সেই নামাই হেরে নিয়ে আসি, রাস্তাটাই নিয়ে মিনিট উড়াইছি, এবার মারুতির মধ্যে উড়াইছি পরে দেয়া বইছে, এদিকে যান, হ্যালো এদিকে মারুতির মধ্যে উঠতে বইছে, বওয়ার পরে গাড়িটা যখন স্টার্ট দিছে, আসতে থাকি কোন আসতে কথা গাড়িটা যখন স্টার্ট দিছে তখন হ্যাঁ একটু লড়ছে, আমি ভাবছি গাড়ি স্টার্ট দিয়ে তোমরা একটু লড়ি না নি, হ্যাঁ গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ খিচুনি টিচুনি দিয়ে আমার শুলে পড়ে গেছে, পরে সঙ্গে সঙ্গে দাদা স্পিডটা নিয়েছে, টমাট আনছে বড় বড় দেখে দেওয়া নিয়ে রাখছে, আর একটা ভর্তি করতে মেডিসিনে নিয়ে, তো মেডিসিন নিয়ে মুখে হ্যাঁ বেশি মানে সিরিয়াস হয়েছে লগে লগে শিশু ওই সি ব্লকে আইসিউতে নেওয়ার পরে লগে লগে ভেন্টিলেশনে রাখা দিচ্ছে, তারা করেছে বাচ্চা শেষ অবস্থা গার্জেনকে আমি দিয়েছি, আমি কার পেয়েছি আমি না আমি না আমি কোনো আপনার কথা আমি করলাম না আমার কাছে না, আমি বাচ্চার মামা কাছে কোন কী হয়েছে ও দেন বাচ্চা খুব কন্ডিশন ভালো না, আপনি একটা সই দেন, আমি সইটা কী ও দেন সইটা তো লাগে, কোন সইটা আমি সই দিতাম না, তো কোনো সইটা দেন আপনি চিকিৎসা লেগে দেওয়া হচ্ছে সইটা দেন, এবার আমি সই দিচ্ছি পরে কতক্ষণ পরে আবার একটা কাগজ নিয়েছে, আমি কি সইতাম কে সইটা ওইসে ওই ভেন্টিলেশন লাগাইছে এটা সই দিতাম, এটাতে লাগাইছে এটার লেগে সই দিতাম, আচ্ছা ঠিক আছে সই দিচ্ছি, দেওয়ার পরে ওষুধ জানো স্যানিটাইজ চোখ দিল সব মানে ভালো মানে এত সেন্সের অজ্ঞান নাই, বেউস কিছু কয় না, এরপরে ইনশন দিল স্যানাইল দিল, তারপরে মানে একদম হার্টবিটটা আছে না 30-এর নিচে আসিল, তো তারাও ডাক্তারও করছে সিপার টিপার দেওয়ার পরে অনেকক্ষণ পরে মুখে ফাপ টাপ দিচ্ছে, দেওয়ার পরে মানে ওই ভেন্টিলেশন দেওয়ার পরে মানে ভেন্টিলেশন শ্বাস লিচ্ছে, জাস্ট মানে মুখে লইতে পারছে না, ম্যাডাম একটা মুখে ফাপ দিছে, আর অনেকক্ষণ করছে, করার পরে মানে একটু মানে ইয়েটা বাড়ছে, হার্টবিটটা বাড়ছে প্লাস প্রেশারটা একটু পাইছে, আর পরে কইছে ঠিক আছে কিছু তো না ভালো, হাত খাওয়া নাচছে সব কিছু করছে, হাত পাশে ভালো আসছে করছে, অর্থাৎ কইছে আর টেনশন লাগছে আবার আনতাম, আবার টেনশন লাগছে আনছি এটা 100 ml দেওয়ার কথা, এটা তুলছে মনে কেন ইঞ্জেকশনটা করেছে, এটা কিন্তু পুতুর কইছে মানে কত মেল করে দেওয়ানোর কথা কইছে, একটা ইমেল আছে এটা মিলাই 100 ml দিত, তারা কিন্তু পরিমাণ স্যালাইনের সঙ্গে বেশি হ্যাঁ 100 ml দিব মিলাই দেয়, কইছে এটা কি পরিমাণ বেশি না কম তার ওদিক দিয়ে আবার আমার দেলাইছে, রাখা দিন আবার লাগবো, তো কত দিচ্ছে তো সিস্টার দাদা দিচ্ছে, দেওয়ার পরে প্রথম চলতেছে ডিএনএস চলছে, তখন কিন্তু লড়ালড়ি করছে, হাতে মুটাইছে পা মুটাইছে মাথা লাগছে গাল লাগছে, তখন কইছে আমি দিচ্ছি তখন মানে সব 500 ঠিক মানে মানে 50 60 প্রায় 90 100 মতো নিয়ে গেছে হার্টবিট সব ঠিক আছে, এরপর ফট করে কারেন্টটা গেছে জানেননি, মানে এসি ফ্যান চলতেছে কারেন্টটা গেছে সঙ্গে সঙ্গে লাইট এই ওয়ার্ডে লাইটটা অফ হয়েছে, বাকি আদারওয়াইজ সব রুমে লাইট চলতেছে, তখন আমরা কারেন্টের সাথে তারা আসলে তারা কিছু কী হচ্ছে কারেন্টটা গিয়ে নিয়েছে, তারা মোবাইলে ফ্ল্যাশ দিয়ে হের একটা পুশ করছে প্লাস এই ডেনেসটা খুললে ওই সিলিন্ডার মানে সার্কিটটা কমা আমি তো সামনে দাঁড়ায় রয়েছি হে মুখ মারতে এরকম মাসে লাগলে সিলিন্ডার মানে 2-3 ফুটা পড়ছে, সিলিন্ডার 2-3 ফুটা পড়তে পড়তে হে এমনি করে হাস ইনজেকশনটা দেওয়ার পরে কি মনে হয় মানে সিলিন্ডার তো প্রথম দিছে না কি মনে হয় এটা কি ভুল ইনজেকশন আছে? হ্যাঁ ভুল এটা ভুল দেওয়া হয়েছে, ভুল আমি তো কোন ভুল দেওয়া হয়েছে কারণ ডিএনএস চলছে সবার সময় হ্যাঁ কি ডিএনএস চলছে আমি ইউটিউবের হসপিটালে আমি জানিয়ে দিই,
দিনে চলার সময় হ্যাঁ হাতটা সব মানে লড়ার হাত পাই পা মানে উঠেছে দুনো পা উঠেছে লড়াই করছে। আমি আবার গাওটা দিয়ে দিয়ে না মাথাটা ঠিক করি যে ডিএনএসটা করলাম ওই 100 ম্যাচটা লাগাই না 100 দেওয়ার পরে একটু মানে ফ্ল্যাশে দিচ্ছি আমি ফ্ল্যাশের ওখানে এটা অবস্থা দেবো। তাই 2 দিন পর দেওয়ার লগে মানে ফুটাটা পড়ছে 2-3টা ফুটা পড়ছে ইঞ্জেকশনটা দিচ্ছে তাও মোবাইলের লাইট ধরে অথচ লাইট নেই। মোবাইল লাইট ধরে আসে ফ্ল্যাশ দিয়ে সেটা মোবাইলের লাইট দেওয়া ইঞ্জেকশন দেওয়া হয়েছে প্ল্যান দেওয়া হয়েছে কি বেশি পড়ছে মিটি না আমার ধারণা হ্যাঁ টানে এটা বলেও করছে। এর ফলে কি ছেলের মৃত্যু? হ্যাঁ লগে লগে হ্যাঁ মাথা আমার মানে পুরো কিসের ইনজেকশন আছে এটা জিজ্ঞাসা করছেন? অ্যান্টিবায়োটিক এটা অ্যান্টিবায়োটিক দেওয়া মানে হ্যাঁ মানে প্রেশার যাতে হয়। অ্যান্টিবায়োটিক দিতে গেলে আমাদের যতটুকু ধারণা এর আগে পরীক্ষা করতে হয় স্কিন বা রোগীদের দিয়ে পরীক্ষা তারা করা। তো লেখা দিচ্ছে যাও আমরা দূর ধরে আনতাছি ফোনে এটার আমার আগে ভাই কোন আনে ধরনের পরীক্ষা করা হয়েছিল, টেস্ট করা হয়েছিল? না 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 হ্যাঁ কি মনে হয় এরপরে কি মানে এরকম হয়েছে? আমি তো কোনো স্যার এই যে সময় ডিএনএ চলছে তো অনেকগুলো ভালো তো অনেক একদম মানে লড়ালড়ি করছে যেমন স্যার বা এই দুনো পাওয়া লাগছে হাত আছে মাথা লাগছে সব কিছু করছে। ডিএনএসটা খুললে এনএসটা ওই যে লাগার সঙ্গে সঙ্গেই হ্যাঁ মানে 2 ফোঁটা পড়ছে 2 ফোঁটা পড়ছে তার সঙ্গে সঙ্গে মাথা সঙ্গে সঙ্গে আর ইঞ্জেকশনটা ইয়ে করে দিচ্ছে কেন দিয়ে তো কেন দিয়া তাও কারেন্ট নাই অন্ধকারে আমি এসিসি করছে অন্ধকারে আমি ইঞ্জেকশন দিচ্ছে লাইটে মোবাইলে লাইট ধরা এসে এখন কি চান আপনি? আমি কি তো তেমন তো ছেলে তো নয় আমি কি তো তেমন তাও তুই ভুল চিকিৎসা করতে অনেক পেশেন্ট মারতেছে। আপনি কি হাসপাতালে ডিউটি করেন? হ্যাঁ আমি কিসের ডিউটি করেন? আমি ক্যান্সার ডিউটি করছি। এই বিষয়টা নিয়ে আপনি এমএস বা অন্যদের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা হ্যাঁ হ্যাঁ কোনো আমার সামনে দাদা এমন হয়েছে আমি দেখতেছি তো। ছেলের নাম কি? নাল দাস বয়স কত? 14 বাড়ি? তো সামনে আপনার নাম কি? গীতা দাস। অরাজকতা চলছে অরাজকতা চলছে। একজন গেছে তো
প্রথমে কোমর মারছে আমি মোটরসাইকেলে এরপরে পেছন থেকে তার মারিলা জানে মারিলা মারালে আছে ফিরত যেতাম না আমি মোটরসাইকেল দিয়ে টান দিয়ে যাইতে আমার বাড়ির ফারুক মামার বউ আরও প্রতিবেশী যারা মহিলারা প্রথম দৌড় দিয়ে যাইয়ে তারা আক্রমণ করছে করতে আমার ছেলে আর আমি প্রথম একটা বাড়িতে ঘরের থেকে দাওয়ানিয়া বাড়ি আমরা আত্মরক্ষালে বাড়ি চারিদিক দিয়ে একরকম এটা করছে কেরামিয়া লাঠি লইয়ে আমার মারার চেষ্টা করছে তখনই আমি পিছিয়ে দিয়ে আমার বাড়ির পাশের মহিলাটিরে মারছে রাস্তার ফলে দুজনের মাথা ফাটছে 3বার অ্যাটেম্প নিয়েছি 3বার আমি মাথা সরাই মাথায় একটা দাওয়া ছিল ওইটা দিয়ে ফিরেছি 4 নম্বর বার আমার এখানে মারছে 5 নম্বর বলে যেটুকু মনে আছে এরপরে আমি কায়দে পড়লে আমার পেছনে এখানে মারছে পরবর্তী সময় আমার গাড়ির সামনে যে আমি আশ্রয় তখন আমার বাড়িতে ঘরে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাটাক করতে মারতে এলে আমি গাড়ির পেছনে ঢুকলে তখন তো আবার আক্রমণ করে আমি তখন এক হাত লাগতে পারি না আরেক হাত দিয়ে আমি কিছু পাথর আছিল আমার ঘরের সামনে পাথর দিয়ে তারা ডিল মারতে কিছু পিছিয়ে হটে পরবর্তী সময় হানি পাইছে পেছনে দিয়ে হানি পাওয়ার পরেও তারা আবার মারতে আইয়া তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা লড়তে পারি না তখন আমার ছেলের সামনে গেছে আমার ছেলেরে মারবো দেখে আমি আবার তখন সামনের দিকে যাই তখন পুলিশ দেখতে পাই 2-3 জন পুলিশের উপর দিয়ে তারা আবার অ্যাটাক করছে তখন আমি সব পেয়ে চিনবো আমার ঘরে সিসিটিভি ফুটেজ আছে বিদ্যুৎ দোকানে আছে সামনে টাইলস দোকানে সিসিটিভি ফুটেজ আছে প্রচুর লোক অনেকটাই চিনি কয়েকজনের মধ্যে সারিতে আছে অনেকটাই চিনছি সবাই চিনবো নাম দাম সব পাওয়া যাবে সবটাই দেখছি রত্ন তো আসলে তেরামিয়া সামনের সারিতে সব দেখা যায় সিসিটিভি ফুটেজে রাত্রে আমার বন্ধু অসীম প্রেস ক্লাবে থাকে অসীম আমার বন্ধু প্রেস ক্লাবে থাকে রাত্রে 11টার সময় আমার ফোন করতে কইছে আজকে সকালে আক্রমণ হইব শ্রীরামপুর প্ল্যান হইতাছে বারবার পুলিশের জানানি হয়েছে তান্ডে জানা হয়েছে এমএলএ জানানি সবরে জানানি হয়েছে এরপরে এই ছোট বাচ্চা করে এই উপরে আক্রমণ চিনতে পারছেন নি আমি আসলাম না আমি একটু আমার বাচ্চা আসলো কেন আমি লুচি তাই রে কি চলছে কেউ আহত আক্রান্ত হয়েছে 3 জন হসপিটাল আব্দুল মান্নান হসপিটাল তার পাশে বাসার একজন মহিলা ওনার মাথা ফাটছে হসপিটাল আমার দিদি হসপিটাল কতজন আক্রমণ করেছিল আমি জানি না আমরা ফোন পেয়ে এখন আইছি শুনতে পেয়েছেন কতজন ছিল এখানে 20-25 জন বাকি চিন্তাকে বলি গাড়ির ভিতরে মাছ ভর্তি তুলছি হ্যাঁ এনে বলতে পারবো সবটা সারা এলাকা তো এটা এই আমি চিন্তা করি কি পরিকল্পনা রয়েছে বাজার সঙ্গে আজকে যে আমরা পরিদর্শনে এসেছি আমাদের এখানে
এই এলাকার নাগরিকদের একটা অভিযোগ ছিল এবং আমিও পরিলক্ষিত করেছি, দেখেছি যে রাস্তার পারে এখন প্রায় জায়গাতে অস্থায়ীভাবে কিছু কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছে, যান চলাচলের বিঘ্ন ঘটে, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো এই এলাকার মানুষজন অভিযোগ করেছেন, চেয়ারম্যান আমার সঙ্গে বলেছেন করেন। তো যাই আজকে এরা আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তা করে বাজার আর দেওয়া হবে না, বসে দেওয়া হবে না, ওটা শীত করে এই শনি মন্দিরের মধ্যে পিছনে যে জায়গাটা আছে এটাকে ডেভেলপ করে তাদেরকে এখানে দেওয়া হবে, এখন নিকটবর্তী বাজার দিতে বলা হবে। এইভাবে সারা আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলি যেগুলি রাস্তা পারে বা ব্রিজের উপরে পড়ে যায়, যান চলাচলের বিঘ্ন ঘটে, সেগুলোকে আমরা সরিয়ে দেবো। তাই আজকে দুর্গানগর বিদ্যাসাগর সেতু সংলগ্ন যে বাজার থাকে, আমি এখানে আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের বলবো যে তাও ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সময় আমরা এই জায়গা ডেভেলপ করে আমরা তাদেরকে সরিয়ে দেবো। রেডি করো না, একবার রেডি করো সবাই একটা লোক না না এমনি ঘুরে করো। আমি কিন্তু দাদারা দুজন জানি তো সারা কাজ করে ছোট মাছ নিয়ে করে বড়টা গুলো এলে প্রেমী না ছোট মাছ বড় গাছ লাগাইছো না লাগলো যে আমরা গ্যাস চার্জ করে দিয়েছি যে এটা সামনে মাধ্যমে হাম করে দূর দূর হয়েছে রে আর দাদা আরেকটা আর একটা এখানে সাইড দিই বাস কই রাখছ বাস মিলনা থেকে মনোযোগ আটাইশ কর আটাইশ না না কোন দাও ইয়া দেখো হ্যাঁ হ্যাঁ গরম গরম নিয়ে নাও কে রে শুনো বলে আমরা করে তুললাম আরে বাবা তো মনোযোগ দিলা না করব তো তুলবি কেমনে মৃত্যু তুলবে চলো যান চলে যাবে আপনি মতেছো না আমার খাইতে আইছো জীবন বাস এটা বাংলা যাবো না না এদিকে আউন যাইতো না আরে আমরা এদিকে রাখো বড় না বিরাট বড় অনেক বড় বড় অনেক অনেক বড় আছে বড় আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা হাওড়া নদী যমুনানগর বিদ্যাসাগর সেতুর সন্নিকটে হাওড়া নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা, এই কারণে আজকে এই দপ্তরের তরফ থেকে প্রায় 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ, কাতল, তারপর রুই, চারাপোনা ছাড়া হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক পজিশন সেটা রক্ষার সঙ্গে সঙ্গে সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা, তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসাবে আজকে এটা করেছে। আমাদের আধিকারিক এখানে আছেন, আমাদের কর্পোরেটররা আছেন, এই এলাকার যিনি অঞ্জনা দাস
এবং মহোদয়া আমাদের বাপি দাস এমএসসি মেম্বার, আমাদের এই রিজনাল চেয়ারম্যান সুমন শাহ সহ পিন্টু দাস, আমাদের কর্পোরেটর রঞ্জনবাবু দেবনাথ কর্পোরেটর এবং এই দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং এলাকার লোকজন, বিশেষ করে মৎস্য চাষের সঙ্গে যারা যুক্ত আছেন সকলে উপস্থিত আছেন। আমি আশা করব ভারত সরকারের প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ এবং রাজ্য সরকার এই মৎস্য উৎপাদনে যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের সরকারকে ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে যে উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে সেটার বাস্তবিকই সফল হবে। সাধারণ পরিবারের লোক আমি আরো পরিষ্কার করে বলি, এখানে তো বললাম 4 দিন আগে গুরু পূর্ণিমার অনুষ্ঠান আমি গিয়েছিলাম। কষ্টটা হইতেছে এই যে আমি আপনাদের দেখাই ভগবানের এই যে শব্দ, আপনার তো মানে আপনি যেভাবে প্রকাশ করছেন এটা কিন্তু এরকম ভাবে প্রকাশ এই যে ছবিগুলো দেখেন তো কত সৌম্য। আমি যাই এই যে আমার ক্লাসমেট, আমি ব্যাখ্যা করে কইছি আমার বোনেরাও চায় নিজেরার মধ্যে রাখে। ও বছর ধরে আমি যদি আগত হ্যাঁ প্রতি বছরই নাম কি গো? আমি একটা মোবাইল বাইক করে দেখছিলাম, আমার হাতে ঘড়ি নাই, আমি মোবাইলটা বাইক করে সময়টা দেখছিলাম। শেষ কথা আছে, যার হয় না নয়ে তার 90ও হয় না। আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে, সবসময় তাদের মন্তব্য থেকে এটা বহিঃপ্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত এসেছে। গত 2 দিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য সংকটমোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না, উনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো। তাই আজকে ওনার বাড়িতে আসা, হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনার বহিঃপ্রকাশ যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে। ধন্যবাদ।
লাইটটা একটু এই ব্যাপারে কথাবার্তা চলছে, এখন কোন কনক্লুসিভ কিছু হয়নি, কনক্লুসিভ কিছু হয়নি, কিছু বলার মতো আপনাদের পরিস্থিতি এখনো হয়। আমি করতে চাই যখন টিম হয়, আমাদের চিফ কোচ কর্ণজিৎ বর্মা, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই আমার শিষ্য, তারাও আন্তর্জাতিক সি পাস। তখন আমি চিফ কোচে বললাম যে টাইম তো অনেক আছে তোমার, অনেক দিন আগে থেকে তোমাদের শুরু হয়ে গেছে, এক কাজ করি তুমি আমাকে যদি বলো কি বলে আপনি একটু করে দিন না, মানে আমি 10 দিন 7 দিন তোমাদের কন্ডিশনটা আমি করে দেবো। হ্যাঁ ঠিক 7 দিন আমি কন্ডিশনটা করে দিয়েছি, টিম ওদের ছেড়ে গেছি 10 ডেজ না ম্যাক্সিমাম 7 ডেজ আমার একটা কন্ডিশনিং এক্সপার্ট ছিল, ওটা আমি টিমকে করে দিয়েছি যাতে ব্যথাটা না পায়, যা জানি জ্ঞান যতটুকু আছে ওগুলো অ্যাপ্লাই করে দিয়েছি। স্পিড এন্ডুরেন্স বলুন, হ্যাঁ ফিটনেস লেভেল, ফ্লেক্সিবিলিটি বলুন, হ্যাঁ এইসব জিনিস আছে কত দিয়ে আমাদের ফর্মুলা, ওটা আমি ওকে করে দিয়েছি। বলে ও একটু সাপোর্ট পেয়েছে, না আমাকে ফিটনেস লেভেলটা করতে হবে না, টেকনিক্যাল ব্যাপারটাতে বেশি জানে, ওরা সি পাস করেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এমএস করেছি 83-তে, তা এখন সি এর সাথে 83 তো ফুটবলের মিলবি না কিছু, সেটা আমিও জানি। সুতরাং সেদিকে আমি আমার কোচ যথেষ্ট ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, বাকিগুলি সে তো ওরাই করছে। 7 দিনটা আমি করেছি, আমি 7 দিন আমাদের নিয়ম আছে, উইথ পারমিশন অফ দ্য চিফ কোচ, আমরা এমনি যাই না মাঠে। না মাঠে কোনো যায় যে কোনো টিম যে কোনো দিন যদি কোচ সাহায্য চায়, অনেক অনেক নাম বলবো, অনেক কোচ আমার বাড়িতে আসে কমানো নিয়ে যায়। এখনো বড় বড় টিম, চ্যাম্পিয়ন টিম বহুত কোচ, এগুলি বলা যাবে না, বলা গেলে আমার একটা ডিসপুট হয়ে যাবে, আর এই বিমল করছে। অনেক কোচ আমার বাড়িতেও যায়, ওদের বিপক্ষের টিমও আমার বাড়িতে গেছে। তো কেউ যে আমরা একটা ডাক্তার যদি একটা টিম থেকে চলে যায়, আরেক ডাক্তার সাথে ওই ডাক্তার আবার যাবে, ছেড়ে দিলেও যাবে, শুধু আমাদের দায়িত্ব এটাই, আমি যতটুকু সাহায্য করে দেয় একটা ফিটনেস লেভেলটা ঠিক থাকে। আশা করি ফিটনেস লেভেল ভালোই হয়েছে, এখন টেকনিক্যাল ব্যাপারটা যতটুকু খেলতে পারে, সবটা তো মাঠে নিয়ে ব্যাপারটা করতে হবে। আজকে ব্লাডমাউথ ক্লাবের ফ্ল্যাগ প্রেস কনফারেন্স, একটু আগেই জার্সি আমরা আমাদের ক্লাবের খেলোয়াড়দের জন্য যিনি স্পন্সর করেছেন প্রসেনজিৎ সরকার, এবি কনস্ট্রাকশন ফ্যাকশন, এইমাত্র অনুষ্ঠান হয়ে গেল। ফ্যাকশন আরেকটা, একটা হচ্ছে এবি কনস্ট্রাকশন প্রসেনজিৎ সরকার, দ্বিতীয় জন হচ্ছেন ফ্যাকশন। আপনারা জানেন ব্লাডমাউথ ক্লাবের 1978 শুরু হয়েছে আমাদের ব্লাডমাউথ ক্লাবের এই এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করে আসছি, এবং আপনারা জেনে খুশি হবেন প্রথম বছরই এই ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্জন করে। আপনারা আরো খুশি হবেন যে সেই সময় এই ফুটবল টিমের কোচ ছিলাম আমি, এবং তখন থেকে এই যাত্রা শুরু হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন ব্লাডমাউথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শেখর দত্ত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উত্তম দত্ত, এবং বাদিকে আছেন দিলীপ সেনগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট ব্লাডমাউথ ক্লাব। আমাদের আপনারা এও জানেন ব্লাডমাউথ ক্লাব ফুটবল খেলে শুধু ক্লাবের চ্যাম্পিয়নশিপের জন্য নয়, দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা যথেষ্টভাবে চেষ্টা করে আসছি। বেশ কয়েকবার আমরা কয়েকবার আমরা ব্লাডমাউথ ক্লাব চন্দ্রমোহন লিগ চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছি, এবং এই ক্লাবের বৈশিষ্ট্য দর্শকদের ভালো খেলা উপহার দেওয়া, সাথে সাথে চ্যাম্পিয়নশিপের অর্জন করে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্লাবে গঠন করেছি এবং ক্লাবের খেলোয়াড়দের আমরা বাছাই করেছি, এবং কোচিং শুরু হয়ে গেছে আমাদের ক্লাবে। আমাদের ক্লাবের এই বছর কোচ হচ্ছেন ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক খেলোয়াড়, ব্রোঞ্জ পদক পেয়েছিল
ইন্টারন্যাশনাল ফুটবল কম্পিটিশন স্কুল লেভেলে কর্ণেন্দু দেববর্মা। অ্যাসিস্ট্যান্ট কোচ বিদুর মজুমদার, যার মধ্যে এককালে বিখ্যাত খেলোয়াড় ছিলেন উনি, এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন, উনিও আন্তর্জাতিক পর্যায়ের গোলকিপার ছিলেন এবং আন্তর্জাতিক ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, কানাই যাদব। এই তিনজন আমাদের ক্লাবকে কোচিং করাচ্ছেন। এই ক্লাবে আপনারা পেয়ে গেছেন 7 জন প্লেয়ার মণিপুর থেকে আমাদের ক্লাবে আছে এই বছর। 7 প্লেয়ার ফ্রম মণিপুর, 3 জন প্লেয়ার কামিং ফ্রম কলকাতা। 3 জন কলকাতা থেকে আমাদের এখানে এই বছর খেলবে আমাদের ব্লাডমন্থের পক্ষে। 6 জন প্লেয়ার কেরালা থেকে আমাদের এখানে এসছে এই বছর। এই 6 জন প্লেয়ার আমাদের এই বছর ব্লাডমন্থ ক্লাবে ও ডিসপ্লেনে আমরা ওদের আপনারা খেলা দেখতে পাবেন। 7 জন প্লেয়ার ফ্রম আগরতলা, লোকাল প্লেয়ার 7 জন, আর নিজে যেটা আছে সেটাতে 7 জন কি করে যে যারা খুব ভালো প্লেয়ার তারা আমাদের ক্লাবে এই বছর অংশগ্রহণ করবে। টিমের এই বছরের বাজেট অ্যাপ্রক্সিমেট 35 লাখ আমাদের এই বছরের বাজেট। এবং প্লেয়ার যে লিস্ট আপনাদের কাছে পেয়েছেন, নামগুলি আছে, আমি আবার করে দিচ্ছি। বিশাল বিজয় কেরালা, স্বরাজ দাস কলকাতা, আসিফ আলী মোল্লা কলকাতা, প্রাঞ্জবান সিংহা মণিপুর, কুমার সত্যম ঘোষ লোকেল, স্বরাজ মিতলে মণিপুর, অর্চনা জমাতিয়া লোকেল, স্টিভেন পাল ডারলং লোকেল, চম্পাহামুং সিংহাম মণিপুর, পিটার সিং মণিপুর, দক্ষিণেশ্বর সিংহা মণিপুর, মোহাম্মদ রাজ কেরালা, তাসনু কেরালা, অবনব কেরালা, মিলান সিং মণিপুর, ভার কদম কেরালা, তামান কেরালা, জাভেদ দারলং লোকেল, প্রীতম সরকার লোকেল, ডেভিড রিয়াং লোকেল। এ হচ্ছে টোটাল 20 জন প্লেয়ার আমাদের। ক্যাপ্টেন আমাদেরটা বিকালবেলা যে মিটিং হবে ক্লাব মিটিং এ, ওইখানে ওইটা বিকালবেলা আপনার ক্লাব মিটিং এ বিকালবেলা এটা অ্যানাউন্স করা হবে, জানিয়ে হবে আপনাদের সাথে সাথে। একদম যে এটা 5 মিনিট প্লেয়াররা বসবে, সেখানে বসে এটা আমরা ঠিক করবো, করে সাথে সাথে আপনাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নামটা জানিয়ে দেবো আপনাদের বিকালবেলার দিকে। হয়তো পেয়ে যাবেন, মানে আপনাদের সময় মতো পাবেন। এটা এতটুকু আপনারা চিন্তা করবো, আমরা আজকে দিয়ে দেবো। এবং আমরা আশা করি এই বছর দর্শকরা আমাদের খেলা দেখে উপভোগ করতে পারবেন, এবং আমরা এও আশা করি চ্যাম্পিয়নশিপের জন্যই আমরা টিম গঠন করেছি, এবং তার জন্য আমাদের টিম যথেষ্ট চেষ্টা করছে। ওদের ভবিষ্যতে গত বছর যেভাবে, তার আগের বছর আমরা যেভাবে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছি, আপনারা উৎসাহ দেবেন যাতে আমাদের টিম ভালো খেলতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আপনাদের এরপরে কিছু বক্তব্য থাকলে এই টিমের উপরে বলতে পারেন। কিছুদিন আগে ক্লাবের পক্ষ থেকে টিএফের বিরুদ্ধে, কাজকর্মের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ তোলা হয়েছিল, সহকারে অনেক কিছু। এটির ব্যাপারে আপনারা কত উত্তর পাইছেন টিএফের থেকে? আমরা টিএফএ কে জানি, আমরা টিএফএ কে চিঠি দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, এবং সুতরাং মানে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনও চিঠি দেওয়া হয়েছে, এবং যথাযথ চিঠি ওরা যে নিয়েছে তার জন্য আমরা বলেছিলাম যে এটা তোমরা দেখো, এটা আন্তর্জাতিক পর্যায়ে খেলা, একটা খেলোয়াড় তৈরি হতে দীর্ঘ 10-12 বছর আগে, বুঝলেন, এবং তার জন্য আমরা চিঠি দিয়েছি। এখন তো আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে ওটা আমরা চিঠি দিয়ে দিচ্ছি অলরেডি, ওটার থেকে উত্তর এখন আসেনি। টিএফএ তে আমরা দুরকম বিষয়ে, আপনি কোনটা জিজ্ঞেস করছেন? আমরা গভর্নিং বডি তখন আমাদের ক্লাব থেকে একটা সাজেশন এবং টিএফএ এর কাজ নিয়ে একটা চিঠি দিয়েছিলেন। তো ওটার এখন পর্যন্ত কোনো পজিটিভ রিপ্লাই হয়নি। আরেকটা বিষয় হচ্ছে
এটা প্লেয়ার নিয়ে সমস্যা হচ্ছিল। প্লেয়ার নিয়ে যে সমস্যাটা ওটাও টিএফএ প্লেয়ারটাকে, আমাদের রাজ্যের প্লেয়ার, খুব নামী প্লেয়ার, তাকে সাসপেন্ড করেছে। ওই ক্লাব, যে ক্লাবে খেলতো ওই ক্লাবও সাসপেন্ড করেছে, টিএফএও সাসপেন্ড করেছে। তো এটাকে আমরা প্রতিবাদ করে সর্বস্তরেই রেখেছি। এইটুকুই আছে বিষয়টা। অভিযোগ যে করেছেন কতগুলো বিষয় নিয়ে আছে, টিকিট কেলেঙ্কারি হয়েছে গত বছর আকর্ষণে, এটা নিয়ে এইগুলো